বাবা নিজের গুণগান কখনো সেরকম করতেন না, বা বলতেন না যে আমি অবতার, সেরকম কিছুই বলতেন না। কিন্তু আমরা যেরকম সূর্যের কিরণ বা সূর্যের গুণ দেখে আমরা বুঝতে পারি যে এটা সূর্য, বা কোনো জিনিসে আমরা গুণ দেখে আমরা বুঝতে পারি ওটা কি জিনিস। সে ঠিক সেরকম বাবা গুণের দ্বারাই নিজের প্রকাশ জগৎকে করে গেলেন, বা এখনো করছে। তো বাবার সাথে আমাকে যখন বাবা দেখা হয় তখন প্রথমবার, তখন আমার জন্য প্রথমবার ছিল, কিন্তু বাবা আমাকে আগের থেকে চিনতেন। পরবর্তীকালে আমাকে বলতেন, মাসি তুমি সবাইকে বলবে যে তুমি আমার ছোটবেলার মাসি, মানে আমি ওনাকে ছোটবেলার থেকে চিনি। আর এই জন্মে না, আগের জন্মেরও আমি ছিলাম মানে পরিচিত বা মাসি ছিলাম। এই ধরনের একটা আত্মীয়তা বাবা আমাকে অলরেডি একটা রিলেশনশিপ আমার সাথে বানিয়েছিলেন। তো প্রথমবার আমাকে মাসি ডেকেছিলেন দীক্ষার পরে শিলিগুড়িতে। ওনাদের বাড়ি বোধহয়, আমি ভুল হতে পারে, নামটা শিশির চক্রবর্তী বলে ওনার বাড়ি। আর আমরা ছিলাম তো ওখানে ছাদের উপরে। বাবা সকালবেলা এসেছিলেন, এসে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, মাসি একটা কথা বলি, তোমার মানে তোমার পারমিশনে আমি করব, বা তুমি তোমার কি মত এটাতে? আমি যে কি? বললো যে আমি তোমাকে আজ থেকে মাসি ডাকতে চাই, তুমি কি এটা অ্যাকসেপ্ট করছো? এটা আমার থেকে পারমিশন নিল বাবা যে আমি কি তোমাকে মাসি ডাকতে পারি। আমি বললাম হ্যাঁ বাবা, ডাকতে পারো। তো সেদিন থেকে বাবা আমাকে শুধু মাসি বলেই ডাকতো। তো আমার জ্ঞানে আমার সাথে বাবার যেদিন প্রথম দেখা হয় তখন আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু তার আগেও আমি ছোটবেলা থেকে কিন্তু বাবার সাথে নিশ্চয় দেখা হয়েছে, আমি বুঝতে পারিনি কিন্তু বাবা বুঝতে পেরেছেন। কারণ আমি ছোটবেলায় আমি ত্রিপুরাতে কৈলাসহরে যেতাম, আর কৈলাসহরে একটা শিব মন্দির ছিল খুব জাগ্রত, সেখানটায় আমি একা একা যেতাম। আর ঠিক ওই জায়গাটাতেই আমাদের আরেকজন গুরু ভাই একটা খুব অলৌকিক কথা বর্ণন করেছিলেন ওনার বাবার সাথে কি করে দেখা। যে উনিও শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে আছে, ওটাও ত্রিপুরাতে, কৈলাসহর না ধর্মনগর আমার মনে পড়ছে না, কিন্তু কৈলাসহরের মানে মোস্ট লাইকলি হবে, যেখানে উনি খুব বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলেন। শহরে বাবা, হ্যাঁ কৈলাসহরে। হ্যাঁ, কৈলাসহরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলেন। তখন উনি পিছন দিক থেকে কেউ ওনাকে ছাতা নিয়ে ডাকছে। তখন যখন পিছে ঘুরে যান শিব মন্দিরের কাছে, তখন দেখি মানে বাবা দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে। তো বলছে তুমি এখানে আমার কাছে এসে দাঁড়াও। তো সেইভাবে বাবা কখন কাকে মানে দর্শন দিয়েছে এটা বাবাই জানে। তো যাই হোক, আমার জ্ঞানে আমি প্রথমবার পেলাম দর্শন, যেটা হচ্ছে গুয়াহাটিতে। তখন আমি গাড়ি নিয়ে বাবাকে নিয়ে ড্রাইভ করে যাই রাজু সিনহার বাড়িতে। তার আগে আমি আরেকটা ভক্তের বাড়িতে গেছিলাম বাবার সাথে। তখন বাবা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তুমি কি নিয়ে পড়াশোনা করছো, কি করছো? তখন তখন আমি তো পুরো মানে সেরকম স্টুডেন্ট ছিলাম, তো আমি আধ্যাত্মিক নলেজ আমার কিছুই ছিল না। তবে বাবার প্রতি একটা আকর্ষণ আমার অলরেডি হয়ে গেছিল প্রথম দেখাতে। তো আমরা একটা রুমের মধ্যে বসা আছে, আমার এখনো মনে পড়ে, আমি একটু দূরে বসা আর বাবা একটা কোনায় বসা। আর বাবার মুখটার মধ্যে মানে পুরো আলো পড়ছিল না, একটু শেড ছিল বাবার। আর আমি বসা। তখন আমি বাবাকে জিজ্ঞেস করেছি যে আমি কি সাবজেক্ট নিয়ে স্পেশালাইজেশন করব এমবিবিএস এর পরে। বাবা একটু সময় সাইলেন্ট ছিল, বললো না। তো সাইলেন্ট থাকার প্রায় 1 মিনিটের মতন সাইলেন্ট ছিল। আমি ভাবলাম বোধহয় আনসার পাবো না। তখন আমাকে বললো, মাসি তুমি, তখন মাসি বলিনি, তখন বললো যে তুমি সাইকিয়াট্রি নিয়ে পড়ো। তো যখন সাইকিয়াট্রি নিয়ে পড়ো শুনলাম, তখন আমার মনটা একটু ডাউন হয়ে গেল, কারণ আমার ইচ্ছা ছিল সার্জারি নিয়ে পড়ার। তো বাবা বললো সাইকিয়াট্রি, কিন্তু তখন থেকে আমার মনের মধ্যে এটা গেঁথে গেল যে আমাকে সাইকিয়াট্রি নিয়ে করতে হবে, যদিও একটু অনিচ্ছা ছিল। কিন্তু আমি ফিউচারে ফাস্ট ফরওয়ার্ড করি আরো 4-5 বছর, 4-5 বছর পরে যখন আমি বিদেশে যাই, তখন কিন্তু সার্জিক্যাল কোনো জবে ছিল না, মেডিসিনের লাইনেও কোনো জব ছিল না, একমাত্র শুধু সাইকিয়াট্রিতে দুটো দুটো ভ্যাকেন্সি ছিল। দুটো ভ্যাকেন্সিতে আর ক্যান্ডিডেট ছিল হাজার হাজার ক্যান্ডিডেট, তার মধ্যে একটা জব আমি পেলাম। তো বাবা তখনই মানে যে বসা ছিল 1 মিনিট সাইলেন্ট, তখনই উনি কিন্তু আমার পুরো ফিউচার লাইফটা কি হতে পারে, কি হবে, সব কিন্তু উনি অ্যানালিসিস করে নিয়েছে।
করে কিন্তু আমাকে আনসারটা দিয়েছে যে তুমি সাইকিয়াট্রি নাও। না হলে আমার কিন্তু খুব বিপদ ছিল যে আমি এত টাকা খরচা করে বিদেশে গেলাম, লন্ডনে গেলাম, তখন কিন্তু আমাকে ফিরে চলে আসতে লাগতো। অনেক স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টস, ওরাও কিন্তু ফিরে চলে এসছে। তো সেটা একটা প্রথম বাবার মানে করুণা বা কৃপার একটা মানে ঝলক আমি দেখলাম। আর এরপরে যখন আমি স্টুডেন্ট থাকি তখন ওই সময় ল্যান্ডলাইন ছিল, আমি ল্যান্ডলাইন নিয়ে বাবার সাথে কথা বলতাম। তো একটা ঘটনা, সেটা আমি ভুলে গেছিলাম, আমাকে রিসেন্টলি আমাকে মা মনে করে দিল যে আমি নাকি তখন বাবার সাথে ম্যাক্সিমাম পড়াশোনার বিষয় নিয়ে আলাপ করতাম। একদিন নাকি আমি ফোনে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, মেডিকেল রিলেটেড প্রশ্ন, তার উত্তর আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো বাবা আমাকে বললো ফোনে, তোমার কি বইটা আছে মাসি, তোমার কি বইটা আছে? আমি বললাম বাবা আছে এই বইটা। তখন বললো এই বইয়ের অমুক পেজে তুমি আনসারটা পেয়ে যাবে। বাবা তখন বেনারসে, আমি গুয়াহাটিতে। উনি আমার কাছে বইটা আছে কনফার্মেশন নিল, তারপর বইয়ের কোন পাতায় ওই আনসারটা আছে ওটা উনি ফোনে মানে তৎক্ষণাৎ বলে দিল। তো এটা হচ্ছে বাবার স্মৃতি শক্তি। বাবা কাউকে বলতেন না যে উনি ডক্টর, কাউকে বলতেন না যে উনি এফআরসিএস করেছেন, তারপর লন্ডনে গেছেন, সারা বিশ্ব ঘুরেছেন। ওনার গুরুদেব ওমকারানন্দ গোস্বামীও ডাক্তার ছিলেন। তো এইসব বাবা কখনো সেরকম ভাবে প্রকাশ করতেন না, কিন্তু ওনার যে যেরকম বললাম গুণ গুণ দ্বারা আমরা প্রকাশ পাই। তো আমাকে বাবা এইভাবে সাহায্য করতেন। তখন বাবার সাথে আমি ঘুরতাম, শিলংয়ে গেছিলাম, তারপর অজিত রায়ের বাড়িতে ছিলাম, চানাচুর মিষ্টির ফ্যাক্টরি ছিলেন ওনাদের। তো সেরকম ভাবে বাবার সাথে আমরা অনেক ঘুরেছি ভক্তবৃন্দের সাথে। আর আমি আবার এগুলো পুরো রিপিট করবো না, যেরকম বাবা আমার বাড়িতে এসেছিলেন, কিভাবে বাবা রাস্তা ঠিক করলেন, এইগুলো অলরেডি আমার বলা হয়ে গেছে। তো এবার আমি 2003-তে চলে যাই, যখন এমবিবিএস পাশ করি। তখন পাশ করার পরে আমি বাবাকে জিজ্ঞেস করি, কারণ আমার সব ফ্রেন্ডসরা চলে যাচ্ছিল দিল্লিতে রেসিডেন্সি করার জন্য। তো এটা ন্যাচারাল ছিল, সবাই দিল্লিতে গিয়ে মানে রেসিডেন্সি করছে, ওখানে ভালো ইনকামও হচ্ছে সবাই। তো আমি যখন বাবাকে জিজ্ঞেস করলাম কি করব, বাবা বললো তুমি কলকাতায় চলে এসো। তো কলকাতায় যখন গেলাম তখন প্রথমে জব পেলাম ল্যান্সডাউন নার্সিং হোমে, সেখানেও বাবা গেছিলেন। একটা বাবার খুব সুন্দর লীলা ছিল ল্যান্সডাউন নার্সিং হোমে, ওটা আমি বলবো আজকে টাইম পেলে বলবো। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে প্রথম যখন আমি যাই তখন আমি নিজের চেষ্টায় সবকিছু করার চেষ্টা করছিলাম, মানে বাবা থেকে আমি সেরকম ওপেনলি সাহায্য খুব কমই চাই বা চেতাম। তো আমি আমার নিজের চেষ্টায় আমি একটা অ্যাকোমোডেশন আমি খুঁজলাম। অ্যাকোমোডেশনটা ছিল একটা মানে রুম শেয়ার করে একটা মেয়ের সাথে, আর বাড়ির মালিক ওদের সাথে থাকবো, আর ওরা আমাদেরকে মানে খাওয়া দাওয়ার ওরাই আমাদেরকে দেখে। তো সব ঠিক হয়ে গেছে, 1 মাসের অ্যাডভান্সও দিয়ে দিয়েছি। ওই সময় বাবা কলকাতায় আসেন। তো বাবার সাথে যখন দেখা করি তো বাবা আমাকে বললো তুমি কোথায় আছো? তো আমি বললাম এরকম একটা বাড়িতে আছি একটা মেয়ের সাথে। তখন বাবা বললো চলো যাই দেখি। তো বাবা নিজের উদ্যোগে নিজেই আমাকে আমার অ্যাকোমোডেশনটা দেখার জন্য আসলো। আমার অ্যাড্রেসটা মনে পড়ছে না। তো যখন আসলো, যখন দেখলো আমি কি অবস্থায় আছি বা কিরকম কার সাথে আছি বা কি পরিবেশে আছি, বাবা বসা, বললো এক্ষুনি তুমি প্যাক করো। এই যে টাকা অ্যাডভান্স দিয়েছি, টাকা লস হবে, বাবা তো টাকা খুব সতর্ক থাকেন, টাকা ভক্তের টাকা ওয়েস্ট করতে চান না। কিন্তু হয়তো বাবা ভবিষ্যৎটা দেখেছেন এখানে থাকলে আমি সৎসঙ্গ পাবো না বা ভক্তের সঙ্গ পাবো না। বাবা বললো এক্ষুনি তুমি প্যাক আপ করো। প্যাক আপ করে বাবা আমাকে নিয়ে বাড়িতে, আমি কয়েক মাস ছিলাম বাবলু ভট্টাচার্যের বাড়িতে, কয়েক মাস ছিলাম অশোক বসুর বাড়ি, আবার কয়েক মাস ছিলাম আমি বাঘা যতীনে সচিমাতা বিয়ে বাড়ি। এখানে বেশিরভাগ বাবার সাথে আমারও দেখা হতো যখনই আসতো কলকাতায়। তো খুব উত্তম পরিবেশ পেয়েছি। আর সবসময় যেখানে স্পেশালি বাঘা যতীনে, যেন বাড়ির মালিক এখনো মনে পড়ে, উনি যে ফ্লোরে আমাকে টপ ফ্লোরটা দিয়েছে, ছাদের মধ্যে একটা রুম, আর নিচের ফ্লোরে ওনার রুমটা ছিল, আর ওখানে ওনার সামনেই একটা বিরাট একটা মন্দির, রোজ ভোগ হতো, সেবা হতো, ঠাকুরের সেবা পূজা এইসব, মানে খুব আনন্দেই ছিলাম আমি কলকাতায়। সেটা বাবা আমার জন্য ঠিক করে দিয়েছিলেন।
তারপর আমি তো অলরেডি আগে বলা হয়েছে যেরকম আমার কিডনি স্টোন হয়েছিল, যেটা বাবা নিজেই প্রেডিক্ট করে আমাকে চিঠি লিখেছিলেন। তারপর বাবাই চিকিৎসা করলেন, সে করে আমি ভালো হয়ে গেলাম। তো তারপর আবার এটাও বলা হয়েছিল, আমি এটা অলরেডি বলেছি এখানে গ্রুপে, আরেকটা অডিওতে আমি বলেছি কিভাবে বাবা আমার অন্তর্যামী, আমার মনের কথা বুঝতে পেরেছে। তখন বলেছিল যে আমি তোমার কাছে আসবো তোমার সন্তান হয়ে, সেটাও বলেছিলেন। বাবা নিজের আমার মানে কথাটা কিভাবে রাখলো সেটা আমি পরবর্তীকালে আমি বলবো। তো এখানে 2003 সালে ডিসেম্বর মাসে একটা বিষ্ণু যজ্ঞ হয় খারুবাজি, সেখানে গেছিলাম। বাবার অনেক ভক্তবৃন্দ কলকাতা থেকে আমরা সবাই মিলে গেছিলাম। আমি বাবলু ভট্টাচার্য ওনার পরিবারের সাথে গেছিলাম, একসঙ্গে ছিলাম। ওটা একটা খুব আলোকে, ওখানে আমি যেটা অবজার্ভ করেছি আর দেখি, তখন আমি দেখি যে বাবা নাম সংকীর্তনের উপর খুব বিশেষ জোর দিয়েছিলেন। এইদিকে তো বিষ্ণুযজ্ঞ হচ্ছেন আর অনেক পুরোহিত ছিলেন, আমাদের ভক্তের মধ্যে অনেক পুরোহিত ছিলেন, আর সুমনা পাইন্দিও ছিল, উনি একমাত্র মহিলা পুরোহিত ছিল। তারপর আমি দেখেছি যে বাকি আমরা সবাই সারাদিন আমরা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতাম। তো এইটা একটা বিশেষ আমি দেখলাম যে বাবা এটার উপরে খুব জোর দিত। আর বাবা নিজেও পরিক্রমা করতেন, যজ্ঞের পরিক্রমা করে করে বাবা নিজেও নাম সংকীর্তন করতেন। তো এটা একটা বিশেষ আমি এখানে উল্লেখ করতে চাইছি যে নাম সংকীর্তনটা বাবার খুবই অতি প্রিয় ছিলেন। আর হরিনাম, হরি সংকীর্তন, কীর্তন, এটাতে বাবা খুব নিজেই মুগ্ধ হতেন। আর ভক্ত সঙ্গ আর ভক্তের সাথে খুব অতি সাধারণ ভাবে বাবা থাকতেন। তো পরবর্তীকালে আমি কালকে তো সানডে, সোমবার দিন আমি বলবো এই আমার যখন আমি বিদেশে যাই, আমি 20 বছর যখন থাকি, প্রতি বছর কিছু না কিছু বাবা ঘটনা করে দেখায় যে বাবা কি করে আমার সাথে আছে। সেটা আমি সোমবার দিন আমি স্টার্ট করব, কিভাবে অন্তর্যামী আর কিভাবে আমার সঙ্গে সঙ্গে আমার সাথে ছিলেন সবসময়। প্রণাম, কোনো ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দেবেন।